আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল আজাম কো সলিসিটরসের আমি প্রিন্সিপাল। আজ আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়া লাসফ। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা। এক রবিবার লাইভ প্রোগ্রাম হয় এবং তার পরবর্তী মঙ্গলবার ঠিক একই সময় দুপুর 12:30 থেকে 2টা প্রোগ্রামটি আবার রিপিট দেখানো হয়। সুতরাং মাসের প্রতি রবিবার এবং মঙ্গলবার আপনারা ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন দুপুর 12:30 থেকে 2টা। 2002 সালে আমি আজাম কো সলিসিটর্স ফার্ম এস্টাবলিশ করেছি। দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছি এবং আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল ল এর উপর। তাই এই প্রোগ্রামে আমরা শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে আমরা লাইভ প্রোগ্রামে কোনো প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেট কোর্ট এবং ক্রাউন কোর্টে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। আমি ক্রাউন কোর্টে অনেক হাই প্রোফাইল কেসগুলো আমি করেছি। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নগুলো আমার কাছে আসে। সেই প্রশ্নগুলির উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আর আজকের বিষয়ের মধ্যে থাকবে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যান্ড কন্ট্রোলিং অ্যান্ড কোয়ার্সিভ বিহেভিয়ার, যে নতুন আইন আসছে আপনার ডিসেম্বর 2015-এ। সো ডোমেস্টিক ভায়োলেন্স, controlling and coercive behavior, my colleague barrister Georgia Lassoff will talk. We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে ফোন করে পুলিশ স্টেশনে যাবার জন্য বলে অথবা অ্যারেস্ট করে যদি পুলিশ স্টেশনে নিয়ে যায়, তাহলে সাথে সাথে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে অ্যাডভাইস নেওয়াটা উচিত। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংলিশে মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয়। Being accused of a crime can be extremely distressing. যখন কারো বিরুদ্ধে একটা অ্যাকিউজেশন আসে, একটা ক্রিমিনাল অ্যালিগেশন যখন আসে, এটা খুব ডিস্ট্রেসিং হয়। এটা খুব তাদের জন্য খুব যন্ত্রণামূলক, খুব তারা খুব অশান্তির মধ্যে তখন থাকে। Not only can such allegations severely impact your reputation, যখনই এই ধরনের একটা ক্রিমিনাল অ্যালিগেশন আসবে, যখন একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন যখন হবে, যখন ট্রায়াল ফেস করতে হবে, এটা আপনার রেপুটেশনের উপর একটা আঘাত আসবে। এটা আপনার যে সুনাম এরকম, এটা যখন হয় তখন এটা আপনার নামের উপরে একটা রেপুটেশনের উপর আঘাত আসবে। অ্যান্ড লাইভলিহুড, এবং আপনার জীবিকার উপরে আঘাত আসবে। আপনাকে হয়তো ইউর লিবার্টি মে অলসো বি অ্যাট স্টেক, এবং আপনাকে হয়তো প্রিজনে যেতে হতে পারে যদি আপনি কনভিক্টেড হতে হন। কারণ প্রিজন সেন্টেন্স আপনার মেনি অফ দ্য ক্রাউন কোর্ট কেসের মধ্যে যদি কনভিক্টেড হয়, আপনার প্রিজনে তখন সার্ভ করতে হয়। আপনার কোর্ট আপনাকে প্রিজন সেন্টেন্স ইম্পোজ করবে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য। If you are facing a criminal allegation, সুতরাং আপনি যদি কোনো অ্যালিগেশন যদি আপনার বিরুদ্ধে আসে, কোনো ক্রিমিনাল অ্যালিগেশন যদি আপনার বিরুদ্ধে আসে, or then you need access to the best legal representation to defend you. আপনার দরকার রাইট, কারেক্ট, আপনার এক্সপেরিয়েন্সড ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করা এবং অ্যাডভাইস নেওয়া যদি আপনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অ্যালিগেশন আসে, কোনো ইনভেস্টিগেশন যদি আপনার এগেনস্ট আপনাকে করা হয়, অথবা আপনাকে যদি ট্রায়াল ফেস করতে হয়। হু ক্যান হেল্প ইউ প্রোটেক্ট ইউর রেপুটেশন, যে আপনাকে হেল্প করবে আপনার রেপুটেশন প্রোটেক্ট করার জন্য, যে আপনাকে রেপুটেশন প্রোটেক্ট করার জন্য চেষ্টা করবে সবসময়। ক্যারিয়ার
and family, যে আপনার ক্যারিয়ারকে মানে প্রোটেক্ট করার জন্য যে চেষ্টা করবে সব সময়, এবং আপনার ফ্যামিলি লাইফ যেটা আছে ওইটাকে প্রোটেক্ট করার জন্য চেষ্টা করবে। Who can offer you representation at all stages of proceedings from first interview to final trial, যে আপনাকে রিপ্রেজেন্টেশন করতে পারবে শুরু থেকে, যে আপনার পুলিশ স্টেশনে যখন আপনাকে অ্যারেস্ট করবে সেই ইন্টারভিউ থেকে শুরু করে যখন আপনার ক্রাউন কোর্টে কেস আপনার ট্রায়াল ফেস করতে হয় সেই লাস্ট স্টেজ পর্যন্ত আপনি মানে যে সলিসিটর আপনাকে রিপ্রেজেন্ট করতে পারবে। So you need experienced specialist solicitor যে আপনাকে continuously from the first stage of the proceedings আপনাকে রিপ্রেজেন্ট করতে পারবে। আমি সেক্সুয়াল অফেন্সের উপরে ব্রিফলি বলবো। অনেকে আমার সাথে যোগাযোগ করছে, কল করেছে, রেপ অ্যালিগেশন আসছে তাদের এগেইনস্টে, which is very very serious allegation। আপনার সেক্সুয়াল অ্যাসল্টের জন্য মানে আপনার ইন্টারভিউ হচ্ছে, এবং এগুলো একটু বেশি হারে হচ্ছে এখন এই লকডাউনের সময়। অনেকগুলো কল আমার কাছে আসছে। Being accused of a sexual offense can have long-term devastating effects। যদি আপনার বিরুদ্ধে কোনো সেক্সুয়াল অফেন্সের এলিগেশন যদি আসে, আপনাকে যদি পুলিশ কল করে ইন্টারভিউর জন্য, এবং আপনাকে যদি ফিউচারে ট্রায়াল ফেস করতে হয় একটা সেক্স এলিগেশনের জন্য, এইটা আপনার একটা লং টার্ম আপনার এফেক্ট আসবে, আপনার ডেভাস্টেটিং এফেক্ট, আপনার মানসিকভাবে আপনি খুব একটা অশান্তিকর অবস্থার মধ্যে পড়বেন। এটা কারণ এগুলো হলো খুব সিরিয়াস এলিগেশন, এই সেক্স এলিগেশনগুলো। অন ইউর পার্সোনাল লাইফ, ইউর ফ্যামিলি অ্যান্ড ইউর ক্যারিয়ার, এইটা এফেক্ট করবে আপনার ব্যক্তিগত জীবনে, আপনার কাজের জীবনে, এবং আপনার ফ্যামিলির জীবনে, আপনার ব্যবসায়িক জীবনে। চারিদিক দিয়ে এটা একটা মানে একটা সিরিয়াস একটা ইম্প্যাক্ট আপনার উপরে ফেলবে যদি পুলিশ আপনাকে শুরু করে ইনভেস্টিগেশন। The stigma that surrounds such offences makes it essential that you seek specialist legal advice to ensure that any damage to your reputation is kept to minimum. The stigma, এবং এই যে একটা সেক্স এলিগেশনের মধ্যে যখন পড়বে, যখন একটা রেপ এলিগেশন আসবে, ট্রায়াল ফেস করতে হবে, এটার স্টিগমাটা আপনার জন্য খুব মানে খারাপ হয়ে দাঁড়াতে পারে আপনার ক্যারিয়ারের জন্য এবং আপনার রেপুটেশনের জন্য, যার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট যে যখনই একটা সেক্স এলিগেশন আসে, যখনই পুলিশ আপনাকে ইন্টারভিউ করবে এবং ট্রায়াল ফেস করতে হবে, দ্যাট আপনার ড্যামেজ রেপুটেশন যেন না হয়, আপনার মানে আপনার যে ব্যক্তিগত এবং কাজের জীবনে যে ব্যাঘাত যেন না হয়, এটার মধ্যে যেন কীভাবে মিনিমাম রাখা যায়, এই জন্য এগুলো সবগুলো দিক বিবেচনা করে আপনাকে একজন স্পেশালিস্ট এক্সপেরিয়েন্সড ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে অ্যাডভাইস নিতে হবে। এটা আমি বারবার অনেক সময় বলেছি যে ক্রিমিনাল ল এবং সিভিল ল দুই ধরনের এই দেশের মধ্যে আইন আছে। ক্রিমিনাল লগুলো হচ্ছে আপনার পুলিশ স্টেশন, ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট, আর সিভিল লগুলো কাউন্টি কোর্টের মধ্যে হয়। সুতরাং আপনি যদি সিভিল সলিসিটরের কাছে যান, ইমিগ্রেশন, কনভেন্সিং অথবা ফ্যামিলি ল, তাদের কাছ থেকে আপনি এক্সপেক্ট করতে পারবেন না প্রপার রিপ্রেজেন্টেশন এবং অ্যাডভাইস যারা ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে না। সুতরাং স্পেশালিস্ট প্র্যাকটিশনার ক্রিমিনাল লয়ের যারা আছে তাদের কাছে আপনাকে যেতে হবে। You need a specialist solicitor and barrister for the proactive defense that you may need. কারণ আপনার প্রিজন সেন্টেন্স হতে পারে অনেক লম্বা সময় ধরে হতে পারে যদি আপনি রেপের জন্য কনভিক্টেড হন। সুতরাং আপনার প্রোঅ্যাক্টিভ ডিফেন্স আপনার দরকার হবে, এবং এই প্রোঅ্যাক্টিভ ডিফেন্সের জন্য আপনার স্পেশালিস্ট সলিসিটর এবং স্পেশালিস্ট ব্যারিস্টার আপনাকে এনগেজ করতে হবে। যে সলিসিটর আমরা যারা আছি, আপনারা আসেন আমাদের কাছে, আমরা তখন চুজ করি ব্যারিস্টার কাকে এনগেজ করতে হবে আপনার কেসের জন্য। আমরা দেখে যার সাফিসিয়েন্ট এক্সপেরিয়েন্স এবং এক্সপার্টিজ আছে ওই এরিয়ার উপরে, ওই ধরনের ব্যারিস্টারকে আমরা তখন এনগেজ করি। You need a specialist criminal defense solicitor
who has a wealth of experience dealing with sexual allegation cases. যার এক্সপেরিয়েন্স থাকবে যে সেক্স অ্যালিগেশন কেসের জন্য ডিল করার, এই ধরনের সলিসিটর আপনার সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, যে যাদের এক্সপেরিয়েন্স আছে রেপ অ্যান্ড সেক্সুয়াল অ্যাসল্ট। রেপ হচ্ছে মোস্ট সিরিয়াস আপনার সেক্স অ্যালিগেশনগুলোর মধ্যে, যাদের এক্সপেরিয়েন্স আছে রেপ অ্যালিগেশনগুলোকে ডিফেন্ড করার, রিপ্রেজেন্ট করার এবং আপনার সেক্সুয়াল অ্যাসল্টগুলো কেসের জন্য রিপ্রেজেন্ট করার যাদের এক্সপেরিয়েন্স আছে, ওয়েলথ অফ এক্সপেরিয়েন্স, অনেক বছরের এক্সপেরিয়েন্স, এই ধরনের সলিসিটর আপনাকে খুঁজে বের করতে হবে, যারা আপনার জন্য চেষ্টা করবে সব দিক দিয়ে হেল্প করার জন্য। অনেকগুলা সেক্স অ্যালিগেশন আসতে পারে। দ্য পজেশন অফ ইনডিসেন্ট ইমেজেস, যদি আপনার মোবাইলের মধ্যে যদি একটা ইনডিসেন্ট ইমেজেস পায় এবং ওইটাও একটা সেক্স অ্যালিগেশনের মধ্যে আসতে পারে। হিস্টোরিক্যাল সেক্সুয়াল অ্যাবিউজ, দেখা যাচ্ছে 30 বছর 20 বছর আগে, ইভেন লঙ্গার দ্যান দ্যাট, অনেক আগে আপনার আত্মীয় স্বজনের মধ্যে, ফ্যামিলির মধ্যে একজন আপনার বিরুদ্ধে এখন মানে কমপ্লেন করতেছে, যাকে আপনি সেক্সুয়ালি অ্যাবিউজ করছেন সেই আজকের থেকে 20-30 বছর আগে। মেয়েটা তখন ছিল ছোটোখাটো, মনে করেন 5-10 বছরের বয়স ছিল, এখন তার বয়স হয়ে গেছে 30-40 বছর মনে করেন, কিন্তু এখন টাইমের আর কোনো ব্যারিয়ার নাই, টাইম লিমিটেশন এখন আর নাই, সে আসতে পারে ওই অ্যালিগেশনগুলো নিয়ে। এখন সে অনেক পুরনো অ্যালিগেশন হইলেও, যদিও আপনার ইনসিডেন্টগুলো হইতে পারে অনেক আগে, কিন্তু টাইম ব্যারিয়ার আর নাই, তারা এটা এখন আগাই আসতে পারে। চাইল্ড অ্যাবিউজ, যে অ্যাবিউজ করা আপনার চিলড্রেনকে, এগুলো সব সেক্স অ্যালিগেশনের মধ্যে আসতে পারে। অ্যান্ড শেয়ারিং প্রাইভেট ইমেজেস অর ভিডিওস, যেটাকে রিভেঞ্জ পর্ন বলা হয়, যে একজনের একটা মানে সেক্সুয়াল ইমেজ, একজনের একটা মানে প্রাইভেট ইমেজ যেগুলো আছে এগুলো ডিস্ট্রিবিউট করা, এগুলো আপনার সিরিয়াস অফেন্সের মধ্যে আসবে এবং এগুলো সব আপনার সেক্সুয়াল অ্যালিগেশন হিসাবে ট্রিট করা হবে এবং অনেক এই ধরনের বড় কেসগুলো আপনার মোস্ট সেক্সুয়াল অ্যাসল্ট এবং রেপ ক্রাউন কোর্টে যায়। ডিফেন্ডিং অ্যালিগেশনস অফ সেক্সুয়াল অফেন্সেস, খুব কেয়ারফুলি ডিফেন্ড করতে হবে, খুব কেয়ারফুলি কেস প্রিপারেশন করতে হবে, খুব থারলি এক্সামিন করতে হবে এবং এভিডেন্স গ্যাদার করতে হবে। এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, সলিসিটর এবং ব্যারিস্টার দুজন মিলে একসাথে এটা করবে। Many of our clients have never been accused of a crime before and have good reputations in the community. আমি জানি অনেকে আমার কাছে আসছে, আমি আজকে দীর্ঘ 25 বছর ধরে ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি, সে অনেক বছর ধরে আমি এই ক্রিমিনাল লয়ের প্র্যাকটিস করে আসতেছি এবং আমি দেখছি অনেকে আমার কাছে আসছে এবং তাদের ভালো রেপুটেশন আছে, তাদের সুনাম আছে কমিউনিটির মধ্যে, কিন্তু তারা এখন রেপ অ্যালিগেশন ফেস করতেছে। সুতরাং এটা তাদের রেপুটেশনের উপরে একটা বিরাট আঘাত। Therefore, an allegation of a sex crime can put enormous stress on the defendant. সুতরাং যখনই একটা অ্যালিগেশন আসে সেক্সুয়াল অফেন্সের, এটা তাদের একটা বিরাট স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে তখন তারা পড়ে যায়, কারণ এটা একটা বিরাট অশান্তি। যদি কি না কি হয়, আউটকাম যদি ভালো না হয়, যদি জুরি যদি কনভিক্ট করে, যদি গিলটি ভার্ডিক্ট দেওয়া যায়, তাহলে তো রেপের জন্য অনেক বছর আপনার প্রিজনে থাকতে হবে, কারণ জাজরা তখন যে সেন্টেন্স দিবে, সেন্টেন্সিং যে গাইডলাইন আছে ওইটা ফলো করে তখন জাজরা সেন্টেন্স দিবে। অন্যান্য মিটিগেটিং সার্কামস্ট্যান্সগুলো ডেফিনেটলি জাজরা কনসিডার করবে, কিন্তু তারপরে অনেক কনভিকশন হলে অনেক লং টার্ম প্রিজন সেন্টেন্স হতে পারে। We defend our clients in a discreet manner. আমরা খুব সতর্কভাবে, সূক্ষ্মভাবে, যত্ন সহকারে আমরা এই কেসগুলো আমরা ডিল করি। যখন সেক্স অ্যালিগেশনের মধ্যে আসে আমরা এগুলো খুব যত্ন সহকারে আমরা কেসগুলো হ্যান্ডেল করি, so as to minimize damage to their lives. সুতরাং তাদের
লাইফের উপরে মিনিমাম ড্যামেজ যেন আসে, রেপুটেশনের উপরে যেন মিনিমাম আঘাত আসে, ওয়ার্ক লাইফের উপরে যেন মিনিমাম আঘাত আসে, এগুলো আমরা খুব ডিসক্রিট ম্যানার, খুব যত্ন সহকারে তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য চেষ্টা করি। A specialist criminal defense solicitor will take a proactive approach and gather all the necessary evidence to help with your case. যারা এক্সপেরিয়েন্সড এক্সপার্ট সলিসিটর আছে তারা ব্যারিস্টারদের সাথে বসবে, মিটিং করবে এবং দুজনে মিলে, ব্যারিস্টার এবং সলিসিটর দুজনে মিলে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ আপনার কেসের উপর নিবে, এভিডেন্স গ্যাদার করবে, আপনার সাথে মিটিং করবে, ডিসকাস করবে এবং আপনার একটা ডিফেন্স প্রিপেয়ার করবে, আপনার ইনস্ট্রাকশনগুলো সবগুলো কারেক্ট ওয়েতে ফলো করার জন্য সবসময় সচেষ্ট থাকবে। So what to do if accused of a sexual offense? যদি আপনার এগেইনস্টে যদি একটা সেক্সুয়াল অফেন্স আসে, এলিগেশন যদি আসে, কমপ্লেইন যদি আসে, পুলিশ যদি ইনভেস্টিগেট করে এবং আপনাকে চার্জ করে, যদি কোর্টে ট্রায়াল ফেস করতে হয়, কি করতে হবে আপনাকে? The importance of seeking help from a specialist criminal defense solicitor who specialize in sexual offense cases cannot be stressed enough. এটা এত ইম্পর্টেন্ট যে একজন স্পেশালিস্ট এক্সপেরিয়েন্সড এক্সপার্ট সলিসিটরের কাছে যাওয়া এবং অ্যাডভাইস সিক করা, এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। এটা আপনাকে একজন লয়ার খুঁজে বের করা, রাইট পারসন, রাইট এক্সপেরিয়েন্সড সলিসিটর খুঁজে বের করা, ইটসেলফ ইজ এ বিগ জব। আপনাকে এটা দেখতে হবে কার এক্সপেরিয়েন্স আছে ক্রিমিনাল লয়ের উপরে, কারা অনেক বছর ধরে প্র্যাকটিস করতেছে ক্রিমিনাল লয়ের উপরে, দেখে শুনে আপনাকে সলিসিটর এনগেজ করতে হবে। তখন আপনার সলিসিটর আপনার সাথে মিটিং করবে এবং সলিসিটর আপনার একজন ব্যারিস্টারকে এনগেজ করবে, সো দ্যাট সলিসিটর এবং ব্যারিস্টার দুজনেই আপনার কেসের জন্য চেষ্টা করবে, আপনাকে রিপ্রেজেন্ট করবে। I will go to my colleague Barrister Georgia Lasaf, she criminal lawyer barrister, specialist barrister criminal lawyer. Our colleague Georgia Lasaf will talk on domestic violence and controlling and coercive behavior. Georgia, if we can start from the whichever point you prefer. Thank you so much, Shafi. Yes, today I'm going to be talking about domestic abuse and domestic violence. So, first of all, what is it? So there's two main parts of what domestic abuse can be. So we have any crime which has a domestic context. So we have, for example, assault, grievous bodily harm, all the way up to murder. All of those violent offences can take place in a domestic context, and that means a husband against a wife, father against children, a mother against children, any combination of people in the same domestic setting, boyfriend, girlfriend, anything in a domestic setting. So the first thing is that we have those offences that can be committed between members of the same family or people in an intimate relationship. And what we find with those offences is that the importance of the domestic setting really only comes into play during sentencing, because you are sentenced to a higher punishment if an assault is committed in a domestic setting. Then what we also have are offences that come into play only when we talk about domestic abuse. So this is controlling and coercive or threatening behaviour and stalking. So who are counted as family members for the purposes of when a crime becomes a domestic crime? So they're defined as mother, father, son, daughter, brother, sister, grandparents, and that's whether they're directly related, they're your in-laws, so your mother-in-law, that counts, or step family. Depending on the situation,
this may also be extended to uncles, aunts, and cousins, especially when you live in the same house or whether people are around a lot. So whether people socialize together, whether family is together a lot, they spend a lot of time together, they share in childcare. Any of those relationships brings us inside a domestic setting. Now, what are the types of domestic abuse? It covers a range of abuse, including, but not limited to, psychological, physical, sexual, emotional, and financial abuse. Domestic abuse isn't an offence on its own. There's no offence we have called domestic abuse or domestic violence. Domestic abuse can be prosecuted under a range of offences, and the term is used to describe a range of controlling and coercive behaviours used by one person to maintain control over another with whom they have or have had an intimate or family relationship. Domestic abuse is rarely a one-off incident, and it is the cumulative, so the building up and the interlinked type of abuse that have a particularly damaging effect on the victim. The domestic nature of the offending behaviour is an aggravating factor because of the abuse of trust involved. And what we mean by an aggravating factor is that it makes the offence worse. So it's very important, if you are charged with a domestic violence offence or a domestic abuse offence, that you seek specialist representation, because these are treated extremely seriously by the criminal courts, and you could be facing a lengthy prison sentence. Now, one thing that's very important to remember about domestic abuse and domestic violence is that, especially with when women are the victims, even if the woman reports a crime and then afterwards says that she doesn't want the man to be prosecuted, the prosecution can still prosecute the man. That's called a victimless prosecution. And that's why it's very complex, and it's very important that a specialist becomes involved, because a lot of people think that if you're arrested for domestic violence or domestic abuse, and then the victim goes to the police and says, no, I don't want him to be prosecuted, in a lot of cases that doesn't actually matter. What matters is if the prosecution have enough evidence, and they don't always need the victim to come to court and give evidence. They can do it without that. That's very important to remember. So, who are the victims of domestic abuse? It can be men, it can be women, it can be children. It occurs amongst people of all ethnicities, sexualities, ages, disabilities, immigration status, religion or beliefs, and socio-economic backgrounds. It also includes honour-based violence, female genital mutilation, and forced marriage. And it is clear that victims are not confined to one gender or ethnic group. Now, what we've seen over lockdown since March is a massive increase in the rise of domestic violence, a massive increase in arrests, and a massive increase in people being charged with domestic violence. Now, because of the backlog in criminal cases, if you are not given bail before your trial, you might spend up to a year in prison just waiting to find out what's going to happen to your case. And it's very common in domestic violence cases for the defendant to not be given bail, because at the first appearance, the prosecution are going to say, no, this defendant should stay in prison because they're a risk to the victim. Because it's not like, for example, like a fight in a club or on the street where between two strangers who there's not that much likelihood of them bumping into each other. When you have domestic violence, the prosecution usually have very, very high concern
that if the defendant is released on bail, that they're going to go back to the family home and commit more offences. So that means when you have a domestic violence case against you, it's often very hard to get bail. And that's why you need someone who specialises in domestic violence to help your case and try to get you out of prison. Moving on to honour-based violence and forced marriage. So the term honour-based violence is a crime or incident committed to protect or defend the so-called honour of the family or community. The term can cover a collection of practices used to control behaviour within families in order to protect perceived cultural and religious beliefs or honour. These crimes are included within the domestic abuse definition, but they may also be carried out by people who are not partners or family members, people who are friends of the family or community members in the same cultural group. Now, even though these defendants aren't linked to the victim by family relationship, they still come in the definition of domestic and honour-based violence. So a number of offences can be committed in this context, including common assault, GBH, harassment, kidnap, rape, threats to kill, and murder. Examples of behaviour that might trigger an honour crime include someone becoming involved with a boyfriend or a girlfriend from a different culture, wearing clothes or taking part in activities that might not be considered traditional within a particular culture, or seeking divorce. So stalking and harassment is another type of crime that we often see in domestic abuse settings. Stalking is a specific type of harassment, often involving a pattern of unwanted, fixated, or obsessive behaviour which is intrusive and causes fear of violence or serious alarm and distress. For example, a person following, watching, or spying on someone else, or forcing contact with them through social media might be considered stalking. Harassment offences involve a course of conduct or repeated actions which could be expected to cause distress or fear in any reasonable person. This will often include repeated attempts to impose unwanted contact or communication on someone. For example, if two people break up or there's a divorce in a marriage and the husband can't accept the divorce and he goes to the wife's work, he contacts her by the phone all the time, that could be a crime of stalking or harassment. The prosecution guidance on handling cases of domestic abuse sets out handling on all aspects of the offending, including the many ways in which defendants are alleged to have controlled, coerced, and psychologically abused their victims. The prosecution recognised that there's no such thing as the perfect victim. The prosecution has developed a proactive approach which looks at how strong cases can be presented at court without the need for the victim to attend. Now, this is what I was talking about earlier. This includes the use of technology, such as police body-worn footage and 999 calls where appropriate. Now, after a long time, after decades where the Crown Prosecution Service had a hard time getting victims to come to court, now there's a variety of measures called special measures which are introduced to protect the victim and to get them to come to court and give evidence against the defendant. They can be applied for and put in place during court proceedings to make the experience less traumatic. These include screens to shield the witness from the defendant, a live video link to enable the witness to give evidence from a separate room, evidence in private,
with the court cleared of everyone and giving evidence by a video recorded interview. So a lot of people think that when you have of a crime, you will get to see your accuser in court face to face, and that your lawyer and your barrister can cross-examine them. However, in domestic abuse, often that is not the case, and people have special measures. So they'll be behind a screen, or they'll be giving evidence through a video. I think we need to go for a short break, Georgia. Yeah. Okay. We will get back to that point again. দর্শক আপনারা শুনছেন ব্যারিস্টার জর্জিয়া লাসাব বলছে যে কমপ্লেইন যে করে যে মহিলা বা ওয়াইফ বা যে আপনার পুলিশের কাছে যাইয়া কমপ্লেইন করে অ্যালিগেশন করে অনেক সময় তাদেরকে আপনি দেখতে পারবেন না কোর্টে, তারা বিহাইন্ড দ্য স্ক্রিন তাদেরকে সুযোগ দেওয়া হবে এভিডেন্স দেওয়ার জন্য। আর যেটা জর্জিয়া লাসাব বলছেন যে ডোমেস্টিক ভায়োলেন্স যে শুধু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হবে এমন কোনো কথা নাই, ফ্যামিলির অন্যান্য মেম্বারদের মধ্যেও ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে উইদিন দ্য আদার ফ্যামিলি মেম্বার্স। আপনার শুধু যে ইন্টিমেট পার্টনার্স যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এমন কোনো কথা নাই। আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসবো। আমি সলিসিটর শাফিউল আজম, আজাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়া লাসাব। সবাই আমাদের সাথে থাকুন।